পলাশপুর নামক গ্রামে হারান নামের একজন চাষি বাস করত। হারান ছিল খুবই পরিশ্রমী একজন মানুষ। হারানের ঘরে একটি মেয়ে ছিল, তার নাম নীলান্তি। নীলান্তি ছিল খুবই সুন্দরী, তার নীলবর্ণের গভীর দুটি চোখ ছিল। নীলান্তিকে জন্ম দিতে গিয়ে নীলান্তির মা মারা গিয়েছিলেন। জন্মের সময় তার নীল দুটি চোখ হয়েছিল বলে তার বাবা আদর করে তার নাম রাখেন নীলান্তি। নীলান্তির বাবা নীলান্তিকে অনেক ভালোবাসতেন, তিনি তাই আর দ্বিতীয় বিয়ে করেননি। নীলান্তিকে নিয়ে তার বাকিটা জীবন কাটিয়ে দেবার সিদ্ধান্ত নেন। নীলান্তি তখন আস্তে আস্তে বড় হতে শুরু করে। নীলান্তির স্বভাব ছোট থেকেই অনেক ভালো ছিল, সে সবার সাথেই মিলেমিশে চলতো। তার ভালো স্বভাব এবং নীলবর্ণের দুটি চোখের জন্য গ্রামবাসীরা সবাই তাকে খুবই ভালোবাসতো। কি রে নীলান্তি, ঘাটে যে কম আসিস তুই? কতদিন হলো তোর সাথে কথা হয় না আমার। আমি তো প্রত্যেক দিনই ঘাটে আসি পারুল, তুই যখন আসিস তখন আমি আসি না, আর আমি যখন আসি তখন তোকে পাই না। আর কিছুদিন ধরে বাবার সাথে আমি মাঠে কাজ করতে যাই, তাই সময় পাই না বেশি তোর সাথে দেখা করার। তাই তো বলি, আমাদের নীলান্তি সুন্দরীর কি হলো? এতদিন হলো তার সাথে কোনো দেখাও হয় না, কথাও হয় না। আমি আজকে মনস্থির করেছিলাম যে বিকালের দিকে তোদের বাড়িতে গিয়ে তোকে একটু দেখিয়ে আসবো। এখন ভাগ্যিস তোর সাথে দেখা হয়ে গেল। আরে পারুল, আমি তো ভাবছিলাম যে তোর সাথে আজকে বিকালে দেখা করতে যাব। দেখেছিস পারুল, আমাদের মনের কত মিল। মনের মিল না হওয়ার জো আছে বল? তুই তো আমার একমাত্র সখী। তা ঠিক। আচ্ছা শোন, তোদের জমিটাকে জমিদার মশাই ফিরিয়ে দিয়েছেন নাকি এখনো দেননি? কি যে বলিস তুই নীলান্তি, বাবা গতকালকে গিয়েছিল জমিদার মশাইয়ের কাছে আমাদের জমিটা চাইতে। আমাদের জমি ফিরিয়ে দেওয়া তো দূরে থাক, বাবাকে অনেক অপমান করে তাড়িয়ে দিল। আমরা এই জমির আশা ছেড়ে দিয়েছি রে নীলান্তি। আসলেই মানুষ এত পাষাণ আর নির্দয় হয় কিভাবে, তা জমিদার মশাইকে না দেখলে আমি কখনোই জানতাম না। আচ্ছা শোন রে পারুল, দেরি হয়ে যাচ্ছে, চল বাড়িতে চলে যাই আমরা। হ্যাঁ তাই চল নীলান্তি। আরে বাবা, তুমি কখন এলি মাঠ থেকে? এই তো মা, কিছুক্ষণ আগেই মাঠ থেকে ফিরলাম। আসলে শরীরটা একটু ভালো লাগছিল না, তাই আজকে একটু আগে আগে চলে এলাম। খুবই ভালো কাজ করেছো বাবা। এখন তুমি বসো, আমি তোমার জন্য খাবারটা বেড়ে নিয়ে আসি, কেমন? আমার জন্য খাবার বেড়ে নিয়ে আসবি মানে? তুই খাবি না মা? আমি একটু পরে খাবো বাবা, ঘরের কিছু কাজ আছে, ওই কাজগুলো করে নিই আগে। তাহলে আমিও খাবো না মা, তোকে যারা আমি কোনোদিন খেয়েছি। তুই আগে কাজগুলো শেষ কর, তারপর দুজন মিলে একসাথেই খাবো রে মা। বাবা তুমি যে কি বায়না করো না। আচ্ছা বাবা, আমি কি এখনো সেই ছোটটি রয়েছি বলো তো? মা বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না রে মা। তুই যেমন আমার কাছে সেই ছোট্ট নীলান্তি ছিলি, এখনো তাই আছিস। এইভাবেই নীলান্তি এবং নীলান্তির বাবার হাসি খুশি জীবন চলছিল। একদিন নীলান্তি বাবার সাথে মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে সেই দুষ্ট জমিদারের সাথে তার দেখা হয়। এরকম অপরূপ সুন্দরী একটি মেয়ে আমাদের গ্রামে কোত্থেকে এলো? আগে তো একে এই গ্রামে কখনোই দেখিনি। ওর সাথে কথা বলেই দেখি ওর বাড়ি কোথায়। কি গো নীল চোখের মেয়ে, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো এই গ্রামে আমি কখনোই দেখিনি আগে। জমিদার মশাই, আমি এই গ্রামেরই মেয়ে। আমার বাড়ি গ্রামের শেষ দিকে যে বটতলাটা আছে ওই দিকে। বাহ, খুব ভালো কথা। দা নীল চোখের মেয়ে, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম নীলান্তি। আচ্ছা জমিদার মশাই, আমার একটু বাড়িতে কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। নীলান্তি জমিদারকে একদম পছন্দ করতো না, তাই নীলান্তি জমিদারকে উপেক্ষা করে সেখান থেকে চলে গেল। এই মেয়ের বাড়ি, ঠিকানা, নাম ধাম কোথায় থাকে সব কিছু আমাকে খুঁজে এনে দাও। জমিদারের গিন্নি হওয়ার যোগ্যতা এরই আছে, এই মেয়ে হবে আমার গিন্নি। হ্যাঁ 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 জমিদার মশাই, একদম চিন্তা করবেন না, ওর সকল ঠিকানা আপনার পায়ের কাছে এনে দেব। বাড়িতে আছো নাকি হারান? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, আমি জমিদারের লোক। জমিদারের লোকের চিল্লাচিল্লিতে চাষি হারান ঘর থেকে বেরিয়ে আসে।
আরে মশাই আপনি, আমি তো গতকালকে সব খাজনা জমিদার মশাইয়ের কাছে দিয়ে এসেছি, কোনো বকেয়াই রাখিনি। কি মনে করে এলেন মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খাজনা নয়, খাজনা নয়, জমিদার মশাই তোমাকে জরুরি তলব করেছেন। তুমি আজকের মধ্যে জমিদার মশাইয়ের সাথে দেখা করে আসবে, বুঝেছো? ঠিক আছে মশাই, আমি আজকের মধ্যে জমিদার মশাইয়ের সাথে দেখা করতে যাব। তাড়াতাড়ি যেও কিন্তু, বেশি দেরি করো না। এই বলে জমিদারের লোক সেখান থেকে চলে যায়। নীলান্তির বাবা হারান খুবই ভয় পেয়েছিলেন, কারণ জমিদার ছিল খুবই অত্যাচারী একজন মানুষ। তিনি ভাবলেন যে জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলা হবে। এরপর হারান চাষি জমিদার মশাইয়ের কাছে যায়। আরে হারান, এসেছো তুমি? বসো বসো। না না জমিদার মশাই, আমি দাঁড়িয়েই ঠিক আছি। বলুন জমিদার মশাই, আপনি কি কথা বলবেন? আমি যদি না জেনে কোনো ভুল করে থাকি জমিদার মশাই আমাকে ক্ষমা করে দিন। আরে হারান, তুমি তো একটু বেশি ভয় পাচ্ছ। ভয় পাওয়ার তো কিছুই হয়নি এখানে। শোনো, তোমাকে যেটার জন্য আমি ডেকেছি, তোমার মেয়ে নীলান্তি আছে না, ওকে আমার খুব ভালো লেগেছে। ওকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। জমিদারের এরকম কথা শুনে নীলান্তির বাবা হারান জমিদারের সামনে পা হাঁটু গেড়ে বসে পড়ে। জমিদার মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার এই দাবিটি আমি রাখতে পারবো না। আমাকে আর আমার মেয়েকে আপনি ক্ষমা করুন জমিদার মশাই। চাষি হারান জমিদারকে অনেক কাকুতি মিনতি করে বোঝাতে থাকে, কারণ হারান সহ সবাই জমিদারের আসল রূপ সম্পর্কে জানতো। এই দুষ্ট জমিদারের আগেও একজন স্ত্রী ছিলেন। সেই মেয়েটাকে জমিদার সারা দিন অত্যাচার করত, তাকে ঠিকমতো খেতেও দিত না পর্যন্ত। একদিন সেই মেয়েটি জমিদারের অত্যাচার সইতে না পেরে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। আর গ্রামের মানুষকে জমিদার এতই অত্যাচার করে যে গ্রামের মানুষ জমিদারের কথা শুনলেই ভয়ে কেঁপে ওঠে। এই 2 পয়সার চাষি, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আমার কথায় কোনোদিনও কেউ না করতে পারিনি, তুই আমার কথায় না করেছিস। তুই দেখতে থাক তোর কি অবস্থা আমি করি। তোকে আমি সুখে থাকতে দেব না। যা, চোখের সামনে থেকে এখন দূর হয়ে যা। জমিদারের কাছে অপমানিত হয়ে হারান তখন সেখান থেকে চলে যায়। হারানের প্রতিজ্ঞা ছিল একটাই, যে মরে গেলেও সে মেয়েকে এখানে বিয়ে দেবে না। আমার জমিদারের জীবনে না শব্দটা আমার বড্ড অচেনা। আমাকে আজ পর্যন্ত কেউই না করতে পারেনি, কিন্তু 2 পয়সার চাষি হারান, তুই আমাকে না করলি। দেখতে থাক, তোর খারাপ দিন খুব শীঘ্রই আসছে। পরের দিন সকালে জমিদার তার লোকবল নিয়ে চাষি হারানের জমিতে যায়। জমিদারকে দেখে হারান বড্ড ভয় পেয়ে যায়। এই হারান, তুই তো আমাকে 2 বছরের খাজনা দিসনি। তুই জানিস না আমাদের গ্রামে খাজনা দেওয়া বাধ্যতামূলক। তোর যে পরিমাণ খাজনা জমা হয়েছে তাতে তোর ঘর বাড়ি জমি জমা লিখে দিলেও তা পূরণ হবে না। তাই বকেয়া খাজনার এক অংশ পূরণ করার জন্য হলেও তোর এই জমিটা বাজেয়াপ্ত করা হলো। এই জমিটা এখন থেকে আমার। কি বলছেন এসব জমিদার মশাই? আমার এই জমিটা কেড়ে নিবেন না দয়া করে। আমি তো আপনাকে কিছুদিন আগেই বকেয়া খাজনা দিয়ে আসলাম, আর আমি তো প্রত্যেক মাসে মাসে আপনার খাজনা পূরণ করে আসি। দয়া করে আপনি আমার সাথে অবিচার করবেন না জমিদার মশাই। এরম হলে আমার মেয়েটাকে নিয়ে আমি রাস্তায় বসবো জমিদার মশাই। তোদের মতো এরকম লোকেদের রাস্তাতেই বসা উচিত। 2 টাকার চাষি, আবার বড় বড় কথা। যা যা, কোথায় যাবি না যাবি সেটা আমি বলে দেব না। বাড়িতে গিয়ে যা, ভিক্ষে কর গিয়ে। হারান জমিদার মশাইয়ের কাছে অনেক আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু দুষ্ট জমিদারের পাষাণ মনে তার জন্য কোনো দয়াই হলো না। বাবা, এত চিন্তা করো না তো। আমাদের যে গরুটা আছে ওটার দুধ বিক্রি করলেই সংসারটা ভালোভাবে চলে যাবে। এত চিন্তা করে কোনো লাভ নেই বাবা, তুমি এমনিতেই অসুস্থ। এই দুষ্ট জমিদারের বিচার বিধাতাই করবে, দেখো বাবা। তার বদমেজাজ আর দম্বে পুরো গ্রামটা সবসময় ছমছম করে। মা নীলান্তি, তুই কি মনে করেছিস যে জমিদার মশাই গরুটাকেও ছেড়ে দেবেন? দেখিস গরুটাও নিয়ে নিবেন উনি। আমার তো সব ভয় তোকে দিয়ে মা। আমার যদি কিছু হয়ে যায় জমিদার তো তোকে মেরেই ফেলবে রে মা। বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। জমিদার এরকম কিছুই করবে না আমার সাথে। তোমার মেয়ে ভীতু নয়, তোমার মেয়ে অনেক সাহসী।
তুমি আমার জন্য একদম চিন্তা করো না তো বাবা। যাও ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা মা নীলান্তি, আমি ওষুধ দিয়ে ঘুমিয়ে পড়ছি, তুইও ঘুমিয়ে পড় গিয়ে মা। আচ্ছা বাবা। পরের দিন সকালে হারানের একমাত্র সম্বল গরুটিকে জমিদার ও তার লোকবল নিয়ে সেটাকেও ধরে নিয়ে যায়। হারান জমিদারের হাতে পায়ে ধরেও গরুটিকে রক্ষা করতে পারেনি। আবাদি জমি তার প্রিয় গরুটিকে হারিয়ে হারান অনেক অসুস্থ হয়ে পড়ে। এতে নীলান্তির চিন্তা শুধু বাড়তেই থাকে। নীলান্তি ভাবতে থাকে যে কিছুদিন আগেই তো তার ঘরে কত সুখ ছিল, কিন্তু সেই দুষ্ট জমিদারের চক্রান্তে তাদের ঘরের সুখ বিষাদে পরিণত হয়েছিল। এইভাবে চলতে থাকলে মায়ের মতো বাবাকেও তো আমি হারিয়ে ফেলবো। বাবা বলেছে জন্ম দিতে গিয়ে মা নাকি আমাকে রেখে মারা গেছে। বাবা গো, তোমাকে আমি কখনোই হারাতে চাই না। আমি যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তুলবো। ওই দুষ্ট জমিদারের জন্য আমার বাবা আজ এত অসুস্থ হয়েছে। বিধাতা, তোমার কাছেই সব রেখে দিলাম, তুমি বিচার করো এর। না, আমি এভাবে বসে থাকলে কিছুতেই কিছু হবে না। আমি তো হাতের কাজ বেশ জানি। আমি যদি হাতের তৈরি গয়না গ্রামের রাস্তার ধারে গিয়ে বিক্রি করি তাহলে কেমন হয়? নীলান্তির যে কথা সেই কাজ। পরের দিন সকালে সে পুঁতি এবং সুতা দিয়ে হাতের তৈরি বিভিন্ন রকমের গয়না বানায়। হাতের কাজ সে আগে থেকেই জানতো বলে দারুণ দারুণ সব গয়না হয়। তারপর সে সকল গয়না নীলান্তি গ্রামের রাস্তার ধারে নিয়ে বিক্রি করতে শুরু করে। নীলান্তির গয়নাগুলো দেখতে দারুণ হয়েছিল, তাই আস্তে আস্তে তার দোকানের পাশে খদ্দের জমতে শুরু করে। বাহ বাহ, গয়নাগুলো তো দারুণ। তাই এগুলো তুমি কোথা থেকে কিনে এনেছো? এত সুন্দর গয়না তো আমাদের গ্রামে কখনোই পাওয়া যায় না। গয়নাগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। এগুলো সুতো এবং বিভিন্ন রকমের পুঁতি দ্বারা তৈরি। আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে নিয়ে নিন, দাম আমি কমই রাখবো। কি বলছো এসব তুমি? এগুলো তোমার নিজের হাতের তৈরি? কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এগুলো হাতে তৈরি। আচ্ছা শোনো, তুমি সামনের দুটো মালা আর দুটো চুড়ি আমাকে দাও। নীলান্তির মিষ্টি স্বভাব এবং সুন্দর গয়নার জন্য সব খদ্দের তার দোকান থেকে জিনিস লুফে নিতে থাকে। এতে নীলান্তির সারাদিনে অনেক ভালো টাকা রোজগার হয়। নীলান্তি সেই টাকা দিয়ে একজন ভালো ডাক্তার এনে তার বাবার চিকিৎসা করায়। এতে তার বাবা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। নীলান্তির বাবা এমনিতেই শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। তিনি সবসময় একটা কথাই ভাবতেন যে দুষ্ট জমিদার তার মেয়ের কোনো ক্ষতি করে না বসে। কিন্তু নীলান্তি থেমে থাকেনি। সে গ্রামের অভাবী মহিলাদেরকে নিয়ে তার ঘরের একটি কোণে তার পুঁতির কাজ শেখাতে শুরু করে, যেন তারাও তার মতো গয়না বিক্রি করে তাদের সংসারটা ভালোভাবে চালাতে পারে। এই কর্মকাণ্ডের জন্য নীলান্তি গ্রামের মানুষের আরও প্রিয় হয়ে ওঠে। জমিদার মশাই, আমার কাছে নীলান্তির ব্যাপারে একটা গরমা গরম খবর আছে। শুনলে আপনার মাথায় একদম হাত পড়ে যাবে। ওই নীলান্তি আছে না, হাতের তৈরি সব গয়না বানিয়ে সেটা গ্রামের রাস্তার ধারে বিক্রি করে, আর গ্রামের মহিলাদেরকেও সে এইসব শেখাচ্ছে। এতে ওই মেয়ে গ্রামের সবার খুবই প্রিয় পাত্রী হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি তাড়াতাড়ি কিছু না করেন তাহলে তো আপনার জমিদারেও বের করে দেবে। কি বলছো এসব তুমি? সে এত কিছু করে ফেললো আর মাত্র আমাকে খবর দিচ্ছ? ওই মেয়ের এত বড় স্পর্ধা হয় কিভাবে? আমি তো তাদের সকল জমি জমা কেড়ে নিয়েছি, এতেও তাদের ডানা ঝাপটানো কমেনি। এখন এমন কিছু করব এতে ওদের বাড়িঘর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আমি হচ্ছি এই গ্রামের জমিদার, আমার অনুমতি ছাড়া সে এগুলো করে কিভাবে? তুমি চলো এক্ষুনি আমার সাথে, ওদের আমি ব্যবস্থা এখনই করছি। ওদেরকে যতক্ষণ আমি গ্রাম ছাড়া না করতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জমিদার মশাই, তাহলে চলুন। না, তোমাদেরকে আমি নেব না, আমি একাই যাব। তোমরা থাকো এখানে, আমি একাই সব কিছু করতে পারবো। তোমাদের মতো বেকার লোকদের আমার দরকার নেই, সরো এখান থেকে। তারপর দুষ্ট জমিদার নীলান্তিদের বাড়িতে গিয়ে অনেক চিল্লাপাল্লা করতে থাকে। এই 2 পয়সার চাষি এবং চাষির মেয়ে, তোমরা এখনই গ্রাম ছাড়াও। আমি আদেশ করছি, এই বাড়ি এখন থেকে আমার দখলে চলে এসেছে। এখনই যদি তোমরা গ্রাম ছাড়া না হও তাহলে তোমাদেরকে আমি আস্থা করে ছুঁড়ে মারবো। দুষ্ট জমিদারের কথা শেষ হতে না হতেই গ্রামের সর্বস্তরের লোকজন এসে নীলান্তিদের বাড়িতে জমায়েত হয়।
অনেক মানুষকে একসাথে দেখে জমিদার অনেক ভয় পেয়ে যায়। গ্রামের সকল মানুষ এক হয়ে দুষ্টু জমিদারকে দৌড়াতে শুরু করে। দুষ্টু জমিদারকে দৌড়াতে দৌড়াতে একদম গ্রাম ছাড়া করে। দুষ্টু জমিদারের গ্রাম ত্যাগ করাতে গ্রামবাসীরা প্রচণ্ড রকমের খুশি হয়। নীল চোখের অধিকারী মেয়ে নীলান্তির চোখের মতো মনটাও সুন্দর থাকার কারণে নীলান্তির উপর করা অবিচার গ্রামবাসীরা সইতে না পেরে জমিদারকে গ্রাম ছাড়া করে। তাই বন্ধুরা, আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ভালো মানুষের পক্ষে সর্বস্তরের মানুষই থাকে, আর দুষ্ট লোকেদের সাথে সবসময় খারাপই হয়, যা এই গল্পের জমিদারের সাথে হয়েছে।